হায় ভগবান, কি গরম লাগছে। আর এই একটা ঘরে সবাই মিলে কেমন পোকামাকড়ের মতো হয়ে রয়েছে। কি হলো বৌমা, তুমি এখনো ঘুমাওনি কেন? আর এইসব কি পোকামাকড়ের কথা বলছো? মা, একটা পিঁপড়ে এসেছিল, তাই বলছিলাম। চলে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ। তখনই প্রীতির ননদের ঘুম ভেঙে যায় আর বলে, বৌদি, আজকে কি আমি তোমার কাছে ঘুমাবো? আসলে আমার খুব ইচ্ছা করছে তোমার কাছে ঘুমাতে। প্লিজ বৌদি। হ্যাঁ রে মা, যা যা, চলে যা। ও তোর বৌদি, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? ঠিক আছে স্নেহা, তুমি এখানে চলে আসো, আসো। এরপর স্নেহা গিয়ে তার বৌদির পাশে ঘুমিয়ে পড়ে আর জোরে জোরে নাক ডাকতে থাকে। অন্যদিকে তার শাশুড়ি মাকেও জোরে জোরে নাক ডাকতে দেখে, ওহো, কি অসহ্য লাগছে এই বাড়িতে। মানে এই একটা ঘরে কি ঘুমানো যায়? প্রাইভেসি বলে তো কোনো জিনিসই নেই এখানে। এটা হলো প্রীতির শ্বশুর বাড়ি, যেখানে শাশুড়ি আর বৌমার একটাই ঘর। প্রীতি সবার সঙ্গে একটা ঘরেই ঘুমাতো। সকালবেলা তাড়াতাড়ি উঠে বাড়ির সব কাজ সেরে সে যখনই একটু আরাম করে বসেছিল, তখনই তার শাশুড়ি মাকে ভিজে পায়ে ঘরের মধ্যে ঢুকে আসতে দেখে প্রীতি বলে, আরে আরে মা, আমি এক্ষুনি সব ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আর আপনি আবার নোংরা করলেন। বৌমা, বয়স তো হয়েছে আমার, চোখে ভালো দেখতে পাই না। চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কোথায় রেখেছি যে ওটা? এই তো পেয়েছি। আমিও না সত্যি ভুলো মন হয়েছে খুব আমার। আচ্ছা শোনো, আমি পাশের বাড়ি কীর্তনে যাচ্ছি, তুমি রান্নাবান্না সব তৈরি করে রেখো, কেমন? সারা ঘর অগোছালো করে উমা শান্তিতে কীর্তনে বেরিয়ে যায়। আর এসব দেখে প্রীতি ভীষণই রেগে গিয়ে বলে, ওফো, এই মহিলা তো আমার পুরো ঘরটাই নোংরা করে দিয়ে চলে গেল। আসুকো আজকে, একই ঘরে শাশুড়ির সঙ্গে আমি থাকবো না আর। একই ঘরে শাশুড়ি আর ননদের সঙ্গে থাকতে থাকতে সে অসহ্য হয়ে উঠেছিল। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল অমিতের সঙ্গে একটা ভাড়া বাড়িতে থাকবে। একটা ঘরেই শ্বশুরবাড়ি হওয়াতে বাড়িতে সকলেরই তো অসুবিধা হতো। আর সন্ধ্যাবেলাতে অমিত মজুরের কাজ করে বাড়ি ফেরার পর প্রীতি খুবই চেষ্টা করেছিল অমিতের সঙ্গে একা কথা বলার, কিন্তু সে সুযোগই পেল না। আহা গো, আমার ছেলেটা সারাদিন কত কাজ করে, খুব রোগা হয়ে গেছিস বাবা। এই নে, আর দুটো রুটি খা। না মা, আর খিদে নেই, একটু জল খাবো। এই তো এক্ষুনি জল এনে দিচ্ছি তোর জন্য। উমা জল আনতে গেলে প্রীতি সুযোগ বুঝে অমিতের সঙ্গে একা কথা বলার চেষ্টা করে। বলছি শোনো না, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। আমি বলছিলাম যে, এই নে বাবা জল। হ্যাঁ বৌমা, তুমি কি বলছিলে বলো? ও আসলে ও কি আসলে এটা ওটা সেটা ঠিক করে বলো। রাক্ষসী বুড়ি, 5 মিনিট তোর ছেলেকে একা ছাড়লে তোর সঙ্গে কথা বলবো, সবসময় আঠার মতো চিপকেই রয়েছে, অসহ্য। হ্যাঁ বলো না প্রীতি। বেচারি প্রীতি খুবই চেষ্টা করছিল অমিতের সঙ্গে একা কথা বলার, কিন্তু একটা ঘর হওয়াতে সেটা সম্ভবই হচ্ছিল না। আর কিছুদিন কাটার পর একদিন পাশের বাড়ির কমলা কাকি হাতে মিষ্টি নিয়ে তাদের বাড়িতে এসে বলে, এই নে উমা, লাড্ডু খা, আমার বাড়িতে সুখবর এসেছে, আমার বৌমা গর্ভবতী। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা তোকে। লাড্ডু দিয়ে কমলা কাকি সেখান থেকে চলে গেলে উমা এসে তার বৌমাকে বলে, আমার ছেলের বিয়ের পর যাদের বিয়ে হয়েছে তাদের সবার ছেলে মেয়ে হয়ে গেল। ভগবান জানে কবে আমি নাতি নাতনির মুখ দেখব। বৌমা, এবার সুখবরটা শোনাও তাড়াতাড়ি। মা, আপনি যখন আপনার ছেলে আর আমাকে একা ছাড়বেন, তবেই তো খুশির খবর দিতে পারবো। একটা ঘরে শ্বশুরবাড়ি, এভাবে তো আমি আমার বরের সঙ্গে ভালো করে দুটো কথাও বলতে পারি না। তাহলে বাচ্চার ব্যাপারে কি করে ভাববো? কেন, আগেকার দিনে সবাই তো একই ঘরে ঘুমাতো, তারপরেও তাদের সবার বাচ্চা হতো। এইসব বাহানা করো না, আর তাড়াতাড়ি আমাকে সুখবরটা শোনাও, মনে থাকে যেন আমার কথা। হ্যাঁ। এই বলে উমা সেখান থেকে চলে গেল। শাশুড়ির কথা শুনে প্রীতি ভীষণই রেগে যায়, কিন্তু সে বেচারি করতই বা কি। তারপর একদিন যখন অমিত তার বোনকে নিয়ে পিসির বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল, তখন বাড়িতে ছিল শুধু উমা আর প্রীতি। তখনই প্রীতির মাথায় একটা আইডিয়া আসে, আর সে মাঝরাতে উঠে বসে পড়ে তার মাথার সমস্ত চুল সামনের দিকে নিয়ে মুখটাকে ঢেকে নিয়ে বসে জোরে জোরে হাসতে থাকে। আর এমন ভয়ঙ্কর হাসি শুনে উমা ভয় পেয়ে যায় আর উঠে বসে বলতে শুরু করে,
বৌমা, তুমি এভাবে কেন বসে রয়েছ? তুই আমার নাতনি প্রীতিকে খুব জ্বালাতন করছিস, তাই না? তুই ওকে একা থাকতে দিস না। আমি ওর ঠাকুমা। নাতনির এমন কষ্ট দেখে আমি থাকতে না পেরে এই পৃথিবীতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আসলে আমাদের কাছে অত টাকা নেই যে আলাদা একটা ঘর বানাবো। তবে তবে আমার ছেলে রাত দিন কাজ করছে। বৌমাকে ছেড়ে দাও। না, যতক্ষণ না তুই এই ঘর থেকে যাচ্ছিস আমি এখান থেকে কোথাও যাব না। তোর ছেলে না বাড়ি আসা পর্যন্ত তুই বাইরেই ঘুমাবি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এখন থেকে উঠোনেই ঘুমাবো। এরপর উমা উঠোনে ঘুমোতে গেলে প্রীতি খুবই খুশি হয়। সেই রাতে উমা উঠোনে শুলেও পরের দিন রাত্রিবেলাতে আবহাওয়া খুবই খারাপ হয়ে ওঠে। ঠান্ডা বাতাসে তার খুবই শীত করে, আর ভয় পাওয়ার কারণে সে বাড়ির ভিতরেও যেতে পারে না। আর সারা রাত বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে সে মাথা ঘুরে পড়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রীতি যখন দেখল তার শাশুড়ি অজ্ঞান হয়ে উঠোনে পড়ে আছে, তখনই সে তাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। বৃষ্টিতে ভিজেও না শরীরটা খারাপ হয়ে গেছে। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো ওনাকে দিয়ে দেবেন, ঠিক আছে? প্রীতি শাশুড়িকে বাড়ি নিয়ে আসে। ওইদিকে অমিত আর তার বোনও ফিরে এসেছিল। প্রীতি তার ভুলের জন্য খুবই আফসোস করে আর সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আর এসব শুনে অমিত ও স্নেহা বুঝতে পারে যে সত্যি একটা ঘরে সকলের থাকতে কত অসুবিধা হয়। তাই তো অমিত কিছু টাকা জোগাড় করে আরও একটি ঘর বানিয়ে নেয়। তারপর একটা ঘরে শাশুড়ি আর ননদ, অন্য ঘরে অমিত আর প্রীতি হাসি খুশি হয়ে থাকতে লাগল। এসো ছোট বৌমা, এই গরিবের বাড়িতে তোমাকে স্বাগত। নীলম তার ছোট বৌমার গৃহপ্রবেশ করিয়ে তাকে ঘরে নিয়ে আসে। আর ঘরে ঢুকেই ছোট বৌমা ববিতা ঘরটাকে ভালোভাবে দেখতে থাকে। যা দেখে তার শাশুড়ি নীলম তাকে বলল, কি হলো ছোট বৌমা, কি দেখছো? মা, এই ঘরটা একটু বেশি ছোট। যাই হোক, আমার ঘর কোনটা মা? বিয়ের সব নিয়ম পালন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, একটু আরাম করব এখন। বৌমা, এটা তোমার আর তোমার বড় যা অনিতার ঘর। তোমরা দুজনই এখানে থাকবে। কি? এটা আপনি কি বলছেন মা? আমার এই সবে বিয়ে হয়েছে, আর তাছাড়া দুটো যা একই ঘরে কি করে থাকবো? তুমি তো জানো বৌমা, আমরা কত গরিব। সারা বাড়িতে এই একটাই ঘর, তাই তোমাদেরকে এখানেই থাকতে হবে। আমি তো নিজে রান্নাঘরে ঘুমাই। এই শুনে ববিতা মুখ ফুলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর বড়জা ববিতার ঘরে এলে, এই নাও ববিতা জল, আর কিছু লাগলে বলো, কেমন? এরপর দুই ভাই তাদের বউদেরকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়ে। ঘরের একদিকে বড় বউ আর বড় ছেলে, আর অন্যদিকে ঘুমায় ছোট বউ আর ছোট ছেলে। কিন্তু মাঝরাতে ববিতার নাকে একটা বাজে গন্ধ গেলে সে উঠে পড়ে। এই বাজে গন্ধটা কোত্থেকে আসছে? মনে হচ্ছে যেন বিড়ালে পটি করে দিয়েছে। সে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। আর কিছুক্ষণ পর তার বড়জা ভীষণ জোরে পা দেয়। ওহো, মনে হচ্ছে মূলোর পরোটা খেয়ে ঘুমিয়েছে। নিজে মূলো খেয়েছে আর আমার ঘুমটা নষ্ট করছে। ধুর, এই দিদি তো যেন আইটেম বোম ছেড়েই যাচ্ছে। হে ভগবান, আমি কি কি ভেবেছিলাম যে বিয়ের পর কত সুন্দর করে থাকবো। সেসব তো ছাড়ো, তা না এই পাদের গন্ধ শুকে শুকে আমার সারা রাত চলে গেল। হায় ভগবান, এই কি হলো আমার? তখনই বড় জায়ের ঘুম ভেঙে যায় আর সে বলে, আরে ববিতা, কি হলো? ঘুমাওনি তুমি? তুমি এত বিষাক্ত পাত ছাড়ছো, ঘুমাবো কি করে? তার উপর মশা কানের কাছে গুনগুন করেই যাচ্ছে। তুমি তো জানো আমি প্রেগনেন্ট, আর এই অবস্থায় গ্যাস হওয়াটা স্বাভাবিক। চলো এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ। ববিতা নিজের ভাগ্যকে দোষ দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন পাশের বাড়ির মহিলারা ববিতাকে দেখতে আসে আর বলে, বৌমা তো খুবই সুন্দর হয়েছে। ছোট বৌমা, এবার তুমিও খুশির খবর শুনিয়ে দাও, যেমন বড় বৌমা শুনিয়েছে। খুশির খবর না ছাই শোনাবো? বিয়ের দিন থেকে বড়জা আর ভাসুরের সঙ্গে একসাথে ঘুমাতে হচ্ছে, তারপরেও নাকি খুশির খবর শুনবে। প্রাইভেসি বলে তো যেন জীবনে কিছু নেই আর। এভাবেই দিন কাটে। একদিন যখন বড়জা ফোনে তার মায়ের সঙ্গে কথা বলছিল, তখন ববিতাও তার বোনের সঙ্গে কথা বলছিল। কিন্তু দুজনে একই ঘরে থাকায় কেউই ভালো করে কথা বলতে পারছিল না। কি মুশকিল! এখন তো ফোনেও একটু কথা বলতে পারবো না। এত সমস্যা হলে বাড়ির উঠোনে গিয়ে আরাম করে কথা বলো। আমি কেন যাব? বাইরে রোদে দাঁড়িয়ে তুমি কথা বলো, যাও।
ওহো, তোমার সঙ্গে তর্ক করাটাই বেকার। এই বলে বড়জা রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখে যে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, সারা ঘর অগোছালো হয়ে রয়েছে। আরে ববিতা, এটা কি করেছো? সারা ঘর এমন অগোছালো, আর ভিজে গামছাটা আমার বিছানায় কেন? আর কাপড়গুলো পড়ে রয়েছে কেন? এটা ভুলে যেও না, এই ঘরটা কিন্তু আমারও, আর আমার ঘরে আমি কিভাবে থাকবো সেটা আমার ব্যাপার। তার জন্য আমি কারো পারমিশন নেব না, ঠিক আছে? এরপর বড়জা গর্ভবতী অবস্থাতেই সারা ঘর একাই পরিষ্কার করে। আর কিছুদিন কাটার পর যখন বড়জায়ের ডেলিভারির সময় কাছাকাছি আসে, তখন তার শাশুড়ি তার জন্য সাধের অনুষ্ঠান রাখে। আর অনুষ্ঠানের দিন যখন বড়জা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল, তখন ববিতা বলে, দিদি, তোমার সাজগোজ হয়ে গেলে একটু সরে যাও, আমিও একটু সাজি এবার। আরে সাধের অনুষ্ঠান তো আমার, আমি ভালো করে তৈরি হয়ে নিই, তারপর তুমি হয়েও। কি মুশকিল সত্যি, যখন থেকে এই বাড়িতে এসেছি একটা ঘর, একটা বাথরুম, একটাই আয়না, আর পারছি না। জানি না আর কতদিন এমন এমন কম্প্রোমাইজ করেই যাব। হ্যাঁ, তো আমিও ভালোভাবে থাকতে পারছি কোথায়? আগে আমি একটা ঘরে কত আরাম করে থাকতাম, তুমি আসার পর থেকে আমার সারা ঘর নোংরা করে রেখে দাও। ঘরে থাকি আমরা দুজন, কিন্তু পরিষ্কার আমাকে একাই করতে হয়। আচ্ছা, তাহলে কি এটা তোমার ঘর? আরে এই ঘরে অধিকার তোমার মতো আমারও আছে। এই বলে তর্ক করতে করতে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বেঁধে যায়। আর এসবের মধ্যেই ভুল করে অনিতার গায়ে ধাক্কা লেগে যায়। আর ঠিক তার মাটিতে পড়ে যাওয়ার আগেই তার স্বামী নরেশ এসে তাকে বাঁচিয়ে নেয়। ভগবানকে অশেষ ধন্যবাদ যে উনি তোমাকে বাঁচিয়েছেন, নইলে যে আজ অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। আমার ছেলে যদি সঠিক সময়ে এখানে না আসতো, তাহলে আঘাত লেগে ওই ছোট্ট বাচ্চাটার সঙ্গে খারাপ কিছু হয়ে যেত হয়তো। আমি জানি একটা ঘরে থাকার জন্য তোমাদের সমস্যা হচ্ছে, কিন্তু তাও ছোট্ট বাচ্চাটার কথা তো ভাববে। আর তোমরা এইভাবে মারপিট করতে পারো না। তোমাদের বোঝা উচিত আমাদের কাছে আলাদা আলাদা ঘর করার মতো এখন টাকা নেই তেমন, কিন্তু আমার দুই ছেলেই খুব পরিশ্রম করছে। ধীরে ধীরে ওরা আলাদা আলাদা ঘর বানিয়ে ফেলবে। আমাকে ক্ষমা করে দিন মা, আর কখনো এমন ভুল হবে না, ক্ষমা করুন। হ্যাঁ মা। তখনই বড় ছেলে নরেশ বলল, তোমরা চিন্তা করো না, আমরা জমি কিনে নিয়েছি, খুব শিগগিরই সেখানে 3টে রুমও করে নেব। আমরা ভেবেছিলাম যে বাড়িটা হয়ে গেলে তোমাদের 3জনকে একটা সারপ্রাইজ দেব। তোমাদের আর কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এই শুনে শাশুড়ি আর বৌমারা খুব খুশি হয়। এখন দুটো যাই একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলে, আর তাদের মধ্যে একটা ঘর নিয়ে লড়াইটাও শেষ হয়ে যায়। আর কিছুদিন পর সকলের আলাদা আলাদা ঘর হয়ে গেলে সবাই একই সঙ্গে হাসি খুশি থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।